দর্শক, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ফলাফল বিশ্লেষণ নিয়ে দেশ টিভির আরেকটি স্টুডিওতে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী রিয়াজ সেজান। আমি চলে যাচ্ছি তার কাছে। সেজান, অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে বেশ কিছু সংবাদ আমরা দেখছিলাম, তবে এই সংবাদের বিশ্লেষণ আমরা করতে চাই, বিশেষ করে যেই আসনগুলো বেশ আলোচিত ছিল সেই আসনগুলো বিশ্লেষণ করতে রয়েছে আমি রিয়াজ সেজান। আমি ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, বেশ কিছু আসনগুলো বেশ কিছু জায়গায় আমরা দেখেছি আলোচিত ছিল, নির্বাচনকে মাতিয়ে রেখেছে যেসব আসন, সেগুলো নিয়ে আসলে একটা বিশ্লেষণ করা প্রয়োজন আছে। আমরা দেখতে চাই যে আসলে যেই আসনগুলো সবচেয়ে বেশি আলোচিত ছিল এবং যেই প্রার্থীরা হেভি ওয়েট প্রার্থী এবং যাদেরকে নিয়ে বেশ আলোচনা ছিল। প্রথমে আমরা দেখতে চাই বগুড়া 6 আসন। বগুড়া 6 আসন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান রয়েছেন। তারেক রহমান আসলে বিএনপি চেয়ারম্যান দীর্ঘ অনেক দিন দেশে ছিলেন না, কিন্তু তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু এই ভোটের মাঠে দেখা গিয়েছে। আপনি জানেন বগুড়া 6 আসন বিএনপির ঘাঁটি। এইখানে আসলে নতুন করে আসলে বলার কিছু নেই যে আসলে এখানে তারেক রহমান পাশ করবেন, এটা অনেকটাই অনুমেয় ছিল। এবং খালেদা জিয়াও এই আসনে সব সময় যতবারই নির্বাচন করেছেন ততবারই কিন্তু খালেদা জিয়া সেখানে পাশ করেছেন। এছাড়া আলোচিত আরেকটা আসন হয়েছে ঠাকুরগাঁ 1। আপনি জানেন যে মির্জা ফখরুল কিন্তু বলেছেন এই বছর এবারই তার শেষ নির্বাচন এবং তিনি সেই দাবি করেছেন। মির্জা ফখরুলকে নিয়ে আসলে আলাদা করে কিছু বলার থাকে। যেমন মির্জা ফখরুল শুধু যে আসলে ঠাকুরগাঁও জনপ্রিয় কিন্তু এমন নয়, তিনি পুরো দেশের তৃণমূল রাজনীতিতে বেশ একটি জনপ্রিয় নাম এবং দীর্ঘদিন দলের যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং দলের দুঃসময় বলতে গেলে তিনি দলকে যেভাবে টেনে তুলেছেন সেটা আসলে অনেকটাই অনুকরণীয়। এবং মির্জা ফখরুল আপনার এখানে আপনি ভোটের সংখ্যায় দেখেন মির্জা ফখরুলকে, আসলে মির্জা ফখরুলের মানুষ আসলে মির্জা ফখরুলকে অনেক সম্মান করে। 1 লাখেরও বেশি, 1 লাখের কাছাকাছি ভোট আমরা দেখতে পাচ্ছি, তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। পরের আসনটি রয়েছে রুমিন ফারহানা, এটি ব্রাহ্মণবাড়িয়া 2, এটিও কিন্তু আলোচিত আসন। এটি একটি চমকপ্রদ ঘটনা। রুমিন ফারহানা বিএনপির সবসময় বিএনপির জন্য তিনি আসলে ভোকাল হিসেবে কাজ করেন, কিন্তু তিনি বিএনপি নমিনেশন পাননি। তারপরও কিন্তু তিনি বিএনপির জন্য হাঁস হিসেবে তিনি নির্বাচন করেছেন, হাঁস প্রতীকে। কিন্তু শেষ পর্যন্ত আপনি দেখেন তিনি যে ভোটের লড়াইয়ে যে তার যে জনপ্রিয়তা রয়েছে বা তার যে গ্রহণযোগ্যতা রয়েছে ব্রাহ্মণবাড়িয়াতে, সেটি কিন্তু ভোটের মাটি স্পষ্ট এবং ধরাই যায় যে ব্রাহ্মণবাড়িয়াতে রুমিন ফারহানা যেভাবে নেতৃত্বে আসছেন, হয়তো বলা চলে যে আসলে রুমিন ফারহানা এখনো পর্যন্ত আসলে কিন্তু স্বতন্ত্র রয়েছে। পরবর্তীতে দেখা যাক রুমিন ফারহানা আসলে কতক্ষণ স্বতন্ত্র। পরবর্তী আসনটি আমরা দেখতে পাচ্ছি সালাউদ্দিন আহমেদ রয়েছে। এখানেও জামাত যে প্রার্থী ছিলেন, আমি চট্টগ্রামে কক্সবাজারে ছিলাম, সেখানে আমরা তার আসনেও দেখা হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি তখন বেশ টান উত্তেজনা ছিল, কিন্তু পরবর্তী দেখতে পাচ্ছি বেশ খানিকটা ব্যবধানে কিন্তু তিনিও বিজয়ী হয়েছেন। আপনি সেখানে গিয়েছিলেন, আপনি সেখানে দেখেছেন আসলে সালাউদ্দিন আহমেদের অবস্থানটা আসলে কি, সালাউদ্দিন আহমেদ ঠিক কতটা জনপ্রিয়। আপনি দেখেন এখন বিএনপির যে দলীয়ভাবে নীতি নির্ধারণী ফোরাম, সেখানে সালাউদ্দিন আহমেদের ইম্প্যাক্ট কতটুকু। আপনি দেখেন যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে সালাউদ্দিন আহমেদ যখন দেশে আসেন, তার পরবর্তীতে দলের নীতি নির্ধারণী জায়গা এবং এই যে গণ অভ্যুত্থানে যাদেরকে আসলে অবদান রয়েছে তাদের সঙ্গে সালাউদ্দিন আহমেদের যে অবদান, তিনি বেশ অ্যাক্টিভ এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করছেন। কুমিল্লা 4 আসনের এনসিপির হাসনাত আব্দুল্লাহ, তিনিও বেশ আলোচিত এই নির্বাচনে। এই নির্বাচনে তরুণদের মধ্যে আসলে সবচেয়ে আলোচিত নাম হাসনাত আব্দুল্লাহ এবং কুমিল্লা 4 আসনে অনেকেই ধারণা করছিলেন আসলে যে হাসনাত আব্দুল্লাহ জয়লাভ করবেন, কিন্তু ভোটের মাঠে যে তিনি এভাবে জয়লাভ করবেন সেটা আসলে অনেকে একেবারে 26,000 সব কেন্দ্রে কিন্তু তিনি পাস করেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলম, তিনি কিন্তু বেশ খানিকটা পিছিয়ে গেছেন, 1,68,000 ভোট পেয়েছেন, যেখানে বিজয়ী প্রার্থী 1,76,000 ব্যারিস্টার নওশাদ জামির। অল্প মানে খুবই আর সীমিত ভোটে কিন্তু সেখানে তিনি আসলে। জি, এই আসনটি আবার খুব মজার, রংপুর 3। আমরা জানি যে এটি আসলে জাতীয় পার্টির এক ধরনের ঘাঁটি, কিন্তু সেখানে এত ব্যবধানে 1,75,872 ভোট জামাত প্রার্থী পেয়েছে, যেখানে আমরা দেখব জিএম কাদের মাত্র 43,000 ভোট। রংপুর মানে কিন্তু অনেকটা জাতীয় পার্টি, সেই জাতীয় পার্টির অবস্থান রংপুরে যে ভোটের সংখ্যা এত কম হয়ে যাবে এটা আসলে অনেকে আসলে বিশ্বাসই করতে পারছেন না। আরেকটা আলোচিত প্রার্থী আমরা দেখছি আমির হামজা, তিনি আসলে বিভিন্ন সময় ওয়াচ করে এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল, কিন্তু তিনিও কিন্তু বেশ ভালো ব্যবধান। এবং কুষ্টিয়া, আমরা জানি যে কুষ্টিয়ার 3টি আসনে কিন্তু জামাতের প্রার্থীরা কিন্তু বিজয়ী হয়েছেন। এটা আসলে একটা চমকপ্রদ ঘটনা বলতে পারেন আপনি। প্রথমত কুষ্টিয়াতে আসলে এইভাবে, এবং তিনি কিন্তু আপনি যে আমির হামজার ঘটনা যেটি বলছিলেন, তিনি কিন্তু রাজনীতির মাঠে এমন ছিলেন না, কিন্তু
তিনি মাহফিল করতেন, ওয়াজ মাহফিল, ধর্মীয় তার আলোচনা করতেন। তিনি অবশ্য জনপ্রিয় ছিলেন। আমরা দেখতে পাচ্ছি এনসিপির আক্তার হোসেন রয়েছে, তিনি 1,47,000 ভোট পেয়েছে। এখানেও তিনি রংপুর, এবং আমরা জানি যে রংপুরের সবকটি আসনে জামাত বা 11 দলীয় মনোনীত প্রার্থীরাই কিন্তু বিজয়ী হয়েছেন। তিনি এনসিপির শীর্ষ নেতা এবং সে জায়গা থেকে গণঅভ্যুত্থানের আগ থেকেও তিনি নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জি, আমরা দেখতে পাচ্ছি যে মাহমুদুর রহমান মান্না, এবং এটা অন্যতম চমকপ্রদ। এটি আরো চমকপ্রদ, কারণ আমরা জানি যে তিনি জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মাহমুদুর রহমান মান্না কিন্তু বাংলাদেশের রাজনীতিতে খুবই পরিচিত একটি মুখ, এবং তিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। দেশ এবং দল সবকিছু মিলিয়ে সুসময় দুঃসময় সবকিছু তিনি ভোকাল ছিলেন। এই গণঅভ্যুত্থানে তিনি ভোকাল ছিলেন, কিন্তু তার ভোটের মাঠের পরিস্থিতি দেখে আসলে এটা বলা চলে যে আসলে রাজনীতির মাঠে আসলে অনেকে হয়তো অনেক সময় হয় না অনেকের, সেটাই আসলে যদি আসলে আমরা বেশ কিছু আসন বিশ্লেষণ করছিলাম, এবং বিশেষ করে উল্লেখযোগ্য যে আসনগুলো রয়েছে সেগুলো কিন্তু বিশ্লেষণ করার চেষ্টা করছি, এবং বেশ চমকপ্রদ নানা জায়গায় নানা ধরনের ঘটনা এবং ফলাফল আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আলোচনা করছিলাম মাহমুদুর রহমান মান্না এবং অন্যান্য যে ঘটনাগুলো আসলে হওয়ার কথা না, সেটিও আমরা লক্ষ্য করেছি। একেবারে জামানত হারার মধ্যে যে ঘটনাগুলো উঠে এসেছে, যদি আপনার কাছে যেতে চাই।